জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ দুলাল সরকার, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, কারমাইকেল কলেজ, রংপুর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আজকে স্নাতক সম্মান শ্রেণীর ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের উদ্ভিদ বিজ্ঞান বিষয়ের মলিকুলার বায়োলজি অ্যান্ড বায়োইনফরমেটিক্সের উপর আমি ক্লাস নেব। আজকে প্রথম ক্লাস। আজকের ক্লাসের কোর্স কোড 243011। শিরোনাম ইন্ট্রোডাকশন, বেসিস অফ হেরিডিটি অ্যান্ড সেন্ট্রাল ডগমা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে শুরু করা যাক। মলিকুলার বায়োলজি জীববিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা। এই মলিকুলার বায়োলজির উপর গবেষণা করে বিশ্ব বায়োলজিক্যালি আজকে অনেক অ্যাডভান্সড। এই করোনাকেই ধরো না, কোভিড-19, করোনা ভাইরাস, এর উপর যে আজকে গবেষণা চলছে সেটাও কিন্তু মলিকুলার বায়োলজিরই অবদান। মলিকুলার বায়োলজির টুলস, জিনোম সিকোয়েন্সিং ব্যবহার করেই আজকে করোনা ভাইরাসের বিভিন্ন বিষয় আবিষ্কৃত হচ্ছে। করোনা ভাইরাসের চরিত্র মানুষের কাছে উন্মোচিত হচ্ছে। কেন এই করোনা ভাইরাস বারবার মিউটেশন ঘটে চরিত্র বদলাচ্ছে, তার জিনোম সিকোয়েন্সিং করেই কিন্তু মানুষ আজকে করোনা ভাইরাসকেও পরাজিত করতে চলছে। যা হোক, আমাদের সৌভাগ্য যে আজকে সেই আমরা মলিকুলার বায়োলজির ক্লাসে অংশগ্রহণ করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা মনোযোগ সহকারে বিষয়গুলো উপলব্ধি করার চেষ্টা করবে। শুরুতেই আমরা মলিকুলার বায়োলজির একটু সংজ্ঞাটা জেনে নিই। জীববিজ্ঞানের যে শাখায় জেনেটিক ইনফরমেশন বহনকারী বিভিন্ন ম্যাক্রোমলিকুল, ডিএনএ, আরএনএ এবং প্রোটিনের অবস্থান, আকার, আকৃতি, গঠন, বিন্যাস ইত্যাদি নিয়ে যেখানে আলোচনা, পর্যালোচনা ও গবেষণা করা হয় তাকেই বলা হয় মলিকুলার বায়োলজি। মলিকুলার বায়োলজি এই শব্দ দুটো প্রথম যার মুখ থেকে বের হয় তিনি হলেন ওয়ারেন টি ওয়েভার, প্রখ্যাত বিজ্ঞানী ওয়ারেন টি ওয়েভার। আমরা স্ক্রিনে তার ছবি দেখতে পাচ্ছি। এই মনীষী প্রথম মলিকুলার বায়োলজি শব্দ গুচ্ছ প্রবর্তন করেন। মলিকুলার বায়োলজি একটি একক কোনো বিজ্ঞান নয়। মলিকুলার বায়োলজি আলোচনা করতে হলে আমাদের জানতে হবে, শুরুতেই আমাদের জানতে হবে বায়োলজি, জেনেটিক্স, বায়োকেমিস্ট্রি এবং কেমিস্ট্রি। ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা জেনে নেই আজকে আমরা কি আলোচনা করব। আমরা আলোচনা করব ইন্ট্রোডাকশন, বেসিস অফ হেরিডিটি এবং সেন্ট্রাল ডগমা। খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় এর অন্তর্ভুক্ত আছে। আজকে আমরা সে বিষয়গুলো দেখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো ইন্ট্রোডাকশন দিয়েই শুরু করি। মলিকুলার বায়োলজির ইন্ট্রোডাকশনেই আমরা শুরুতেই দেখব মলিকুলার বায়োলজির হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট। আমাদের প্রথম পয়েন্ট, ডিএনএ অণুর জ্ঞান আহরণ। আমরা এখানে দেখতে পাচ্ছি জীবের আণবিক লেভেলে বৃহদাকার অণুগুলো হলো ডিএনএ, আরএনএ ও প্রোটিন। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ডিএনএ। ডিএনএর শারীরিক গঠন বা ফিজিক্যাল স্ট্রাকচার আবিষ্কারের পূর্বে অ্যাভেরি ও তার সহকর্মীরা 1944 খ্রিস্টাব্দে ব্যাকটেরিয়াল ট্রান্সফরমেশন পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেন যে ডিএনএ বংশধারার মূল উপাদান। বিজ্ঞানী শার্গপ তিনি প্রমাণ করেন ডিএনএতে পিউরিন ও পাইরিমিডিন বেজ 1:1 হিসেবে থাকে। উইলকিন্স ও ফ্রাঙ্কলিন 1951 সালে এক্স রে পাউডার ডিফ্র্যাকশন প্রক্রিয়ায় ডিএনএর প্রতিচ্ছবি প্রকাশ করেন। আমরা দ্বিতীয় পয়েন্টে দেখতে পাচ্ছি ডিএনএ অণুর ভৌত গঠন, সেন্ট্রাল ডগমা ও কৃত্রিম জিন। 1953 সালে ডিএনএ অণুর ফিজিক্যাল স্ট্রাকচার আবিষ্কার করেন ওয়াটসন, ক্রিক এবং উইলকিন্স নামক 3 জন বিজ্ঞানী। ওয়াটসন, ক্রিক একসাথে, উইলকিন্স আলাদাভাবে একই সময়ে ডিএনএ অণুর ফিজিক্যাল স্ট্রাকচার বা ভৌত গঠন আবিষ্কার করেন। মূলত 1953 সালেই হচ্ছে মলিকুলার বায়োলজির প্রকৃত সূচনা সাল। 1958 সালে সেন্ট্রাল ডগমা আবিষ্কার করেন বিজ্ঞানী ক্রিক। এটি মলিকুলার বায়োলজির আরেকটি দরজা খুলে দেয়। 1959 সালে ডিএনএ রেপ্লিকেশন আবিষ্কার করেন স্টাহল অ্যান্ড মেসেলসন। 1961 থেকে 1966 সালে জেনেটিক কোড ও জিনের কার্যপদ্ধতি অপেরন মডেল আবিষ্কার হয়। অপেরন মডেল সম্পর্কে আমরা পরবর্তীতে বিস্তারিত জানব। এটি মূলত প্রোক্যারিওটিক জীবের ক্ষেত্রে একটি জিনের কার্যকর গ্রুপকেই অপেরন হিসেবে চিহ্নিত করা হয়। 1968 সালে কৃত্রিম জিন আবিষ্কার করেন বিজ্ঞানী H.G. খোরানা। তিনি ভারতীয় বিজ্ঞানী হরগোবিন্দ খোরানা।
আমরা তৃতীয় পয়েন্টে দেখতে পাচ্ছি, তৃতীয় পয়েন্টে ডিএনএ অণুর প্রযুক্তিগত জ্ঞান বা জৈব প্রযুক্তি। জৈব প্রযুক্তি মূলত জীবজ কম্পোনেন্টগুলো যেমন ব্যাকটেরিয়া, রেস্ট্রিকশন এনজাইম, কাঙ্ক্ষিত জিন, এগুলোকে মানব কল্যাণে নিপুণভাবে ব্যবহার করে নতুন 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 জেনেটিক ফর্মের জীব তৈরি, নতুন নতুন উন্নত খাদ্য তৈরি, বিজ্ঞানের যেখানে আলোচনা করা হয় সেটি মূলত জৈব প্রযুক্তি। আমরা জৈব প্রযুক্তির ক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানে 1970 সালে রেস্ট্রিকশন এনজাইম আবিষ্কার করেন আরবার স্মিথ এবং নাথানস। রেস্ট্রিকশন এনজাইম দিয়ে ডিএনএ কাটাছেঁড়া করা হয়। 1972 সালে আরডিএনএ টেকনোলজি বা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি আবিষ্কার করেন বিজ্ঞানী পল বার্গ। তার এই আবিষ্কারে মলিকুলার বায়োলজির সবচেয়ে, আমার মনে হয়, সবচেয়ে বড় দিগন্ত উন্মোচিত হয়। 1977 সালে বিজ্ঞানী ফ্রেডারিক স্যাঙ্গার আবিষ্কার করেন জিনোম সিকোয়েন্সিং। এটি আরেকটি গুরুত্বপূর্ণ দিক। আজকে এই জিনোম সিকোয়েন্সিং আবিষ্কারের ফলে বিভিন্ন জীবের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো মানুষের সামনে খুব সহজেই প্রস্ফুটিত হচ্ছে। মানুষ সহজেই জীবের গতি প্রকৃতি জানতে পারতেছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চতুর্থ পয়েন্টে দেখতে পাচ্ছি জৈব প্রযুক্তির প্রয়োগ। 1953 সালে মলিকুলার বায়োলজির যে এখানে শুরু হয়েছিল, সে আস্তে আস্তে অগ্রগতি সাধন হতে হতে এখন মানুষ সেখান থেকে অনেক সুফল পাচ্ছে। 1977 সালে বিজ্ঞানী কেইসি ইটাকুরা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির সফল প্রয়োগ ঘটান ইনসুলিন তৈরিতে। ইনসুলিনের এক্সট্রাকশন ছিল খুবই অপ্রতুল, কিন্তু আজকে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে হাজার হাজার ব্যাকটেরিয়ার দেহে এই ইনসুলিন তৈরিকারী জিন ঢুকায়ে ক্লোন করে হাজার হাজার ব্যাকটেরিয়া তৈরি করে সেখানে ইনসুলিন তৈরি করা হচ্ছে, এক্সট্র্যাক্ট করা হচ্ছে, আইসোলেট করা হচ্ছে এবং বাজারে সাপ্লাই করা হচ্ছে। আর কিন্তু মানুষ ডায়াবেটিসে তেমন মারা যাচ্ছে না। মারা যায় না যে তা নয়, তবে মারা যাওয়ার পরিমাণ খুবই কম। 1986 সালে ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং আবিষ্কার করেন স্যার অ্যালেক জেফ্রি। ফলে মানুষ বিভিন্ন বিষয়ে আলটিমেট টেস্ট করতে পারেন। অপরাধী শনাক্ত করতে, পিতামাতা শনাক্ত করতে ডিএনএ ফিঙ্গার প্রিন্টিংয়ের সফল প্রয়োগ হচ্ছে। এখানে অনেক ধরনের পরিবর্তন করা যেত। মানুষ এইভাবে ঘষে ঘষে এই ফিঙ্গার প্রিন্ট তুলে ফেলত। এরই বিকল্প হিসেবে, আলটিমেট টেস্ট হিসেবে এখন মানুষ কোষ থেকে ডিএনএ আইসোলেট করে তার বেস সিকোয়েন্সিং বের করে যে রেডিও অ্যাক্টিভ প্যাটার্ন আবিষ্কার করলেন, সেটিই মানুষের ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং। এবং এটি শুধু যমজ ছাড়া প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে এই ধরনের ফিঙ্গার প্রিন্টিং আলাদা আলাদা, এবং এটি এইভাবে ঘষে ঘষে চেঞ্জ করার কোনো স্কোপ নেই। 1997 সালে উইলিয়াম উইলমুট ক্লোন ভেড়া ডলির জন্ম দেয়। এটি মলিকুলার বায়োলজির খুব গুরুত্বপূর্ণ একটি দিক। পরবর্তীতে মানুষ এই প্রযুক্তি অবলম্বন করে ক্লোন ভেড়া, ক্লোন বিড়াল, ক্লোন গরু, ক্লোন মহিষ, এমনকি মানুষও ক্লোন করা হয়েছিল, যার নাম দেওয়া হয়েছিল ইভ। পরবর্তীতে নানান ধরনের ভবিষ্য জটিলতা, সামাজিক, নৈতিক, ধর্মতাত্ত্বিক নানান ধরনের জটিলতা এড়ানোর জন্য ইভকে আলোর মুখ দেখতে দেয়া হয়নি। সেটা যা হোক, কিন্তু মানুষ যে অনেক দূর এগিয়ে গেছে, ইভ তারই প্রমাণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মলিকুলার বায়োলজির ক্রমোন্নতির আরও অনেক দিক এখনও উন্মোচিত হচ্ছে। আমরা কয়েকটি বিশেষ বিশেষ দিক এ পর্যন্ত লক্ষ্য করলাম। পাটের জিনোম সিকোয়েন্সিংয়ের মধ্যে একটি বাংলাদেশি বিজ্ঞানী পাটের জিনোম সিকোয়েন্সিং আবিষ্কার করেছেন, এটি একটি গুরুত্বপূর্ণ দিক। ইলিশ মাছের জিনোম সিকোয়েন্সিং আবিষ্কার হয়েছে, পেঁপের জিনোম সিকোয়েন্সিং আবিষ্কার হয়েছে। এগুলো বাংলাদেশের বিজ্ঞানীদের অবদান মলিকুলার বায়োলজিতে। তাহলে বলা যায় বাংলাদেশি বিজ্ঞানীরাও বড় ধরনের ভূমিকা রেখেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বিষয়গুলো অনুধাবন করতে পারছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবারে আলোচনা করব মলিকুলার বায়োলজি 10 জন বিশিষ্ট বিজ্ঞানী এবং তাদের অবদান। মলিকুলার বায়োলজিতে যে শুধু 10 জন বিজ্ঞানী আছেন তা নয়, অনেক অনেক বিজ্ঞানী মলিকুলার বায়োলজিতে অবদান রেখেছেন। তার মধ্যে আমরা বিশিষ্ট 10 জন বিজ্ঞানীর নাম এখানে আলোচনা করব। যার ছবি আমরা প্রথমে স্ক্রিনে আহ্বান জানাচ্ছি, তিনি হলেন আমাদের সবার প্রিয় গ্রেগর জেহান মেন্ডেল। আমরা সবাই জানি তাকে, বায়োলজি যারা জানি তারা সবাই মেন্ডেলকে চিনি। তিনি জিনতত্ত্বের জনক, অস্ট্রিয়াবাসী ধর্মযাজক, মটরশুটির উপর গবেষণা করেছিলেন এবং তিনি দুটি সূত্র দেন, ল অফ সেগ্রিগেশন এবং ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। এই সূত্র দুইটিকে আমরা একসাথে বলি কি? মেন্ডেলিজম। এটাকে ল অফ ইনহেরিটেন্সও বলা হয়।
এবারে আমরা যার মুখোমুখি হচ্ছি তিনি হচ্ছেন T.H. মর্গান। প্ল্যানোগাস্টার নামে একটি মাছির উপর অনেক কাজ করেছেন। মাছির উপর বলতে এখানে মাছির জিনের উপর অনেক কাজ করেছেন এবং তিনি প্রথম জিন ম্যাপিং সম্পর্কে ধারণা দেন। তিনি জিন থিওরি অফ ইনহেরিটেন্স আবিষ্কার করেন, তিনি লিঙ্কেজ গ্রুপও আবিষ্কার করেন। নানান কাজের জন্য তাকে 1933 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কারও দেওয়া হয়। ও ওয়াও! এবার আমাদের সামনে উপস্থিত হয়েছেন বিজ্ঞানী জেমস ডি ওয়াটসন, যার কথা আমি বারবার বলে আসতেছি, যে সালের কথা আমি বারবার বলে আসতেছি। মলিকুলার বায়োলজির খুব গুরুত্বপূর্ণ একজন বিজ্ঞানী এবং খুব গুরুত্বপূর্ণ একটা সাল 1953 সাল। এই সালেই এই বিজ্ঞানী জেমস ডি ওয়াটসন ফ্রান্সিস এইচ.সি. ক্রিক এর সাথে এবং আলাদা করে বিজ্ঞানী উইলকিন্স ডিএনএর ফিজিক্যাল স্ট্রাকচার বা ভৌত গঠন আবিষ্কার করেন এবং আমাদের সামনে ডিএনএ সম্পর্কে অনেক কিছু উন্মোচিত হয় ঠিক ওই সময় থেকে। আমরা বিজ্ঞানী জেমস ডি ওয়াটসনের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। জেমস ডি ওয়াটসনের এই ঐতিহাসিক আবিষ্কারের কারণে তাকে 1962 সালে ফ্রান্সিস এইচ.সি. ক্রিক এবং উইলকিন্সের সাথে নোবেল পুরস্কার দেয়া হয়। ফ্রান্সিস এইচ.সি. ক্রিক আমাদের সামনে মুখোমুখি, ফেস টু ফেস। যুক্তরাজ্যের বিজ্ঞানী ফ্রান্সিস এইচ.সি. ক্রিক জেমস ডি ওয়াটসনের সাথে, একটু আগেই আমি বলেছি, জেমস ডি ওয়াটসনের সাথে ডিএনএর ভৌত গঠন আবিষ্কার করেন 1953 সালে। আমি সে কারণে তাকে এখানে আহ্বান জানাইনি, আমি তাকে এখানে নিয়ে এসেছি একটি বিশেষ কারণে। তিনি সেন্ট্রাল ডগমা আবিষ্কার করেন, মলিকুলার বায়োলজির কেন্দ্রীয় মতবাদ আমরা যেটাকে বলি, যে জিন থেকে আরএনএ এবং আরএনএ থেকে প্রোটিন তৈরির যে সিকোয়েন্সটা, জেনেটিক ইনফরমেশনের মাধ্যমে প্রোটিন তৈরির যে ধারাবাহিকতাটা তিনিই প্রথম আবিষ্কার করেন। ফলে এদিক থেকে ফ্রান্সিস এইচ.সি. ক্রিক তার নামের আরও একটু বিশেষত্ব রাখে। রবার্ট উইলিয়াম হলি, R.W. হলি, তিনি টিআরএনএর ক্লোভার লিফ মডেল আবিষ্কার করেন। তোমরা থার্ড ইয়ারে জেনেটিক্সে টিআরএনএর ক্লোভার লিফ মডেল সম্পর্কে বিস্তারিত জেনেছ, এখানেও আমরা একটু আলোচনা করব, আরএনএ পড়ানোর সময় একটু আলোচনা করব। ঠিক সেই ক্লোভার লিফ মডেল আবিষ্কার করেন বিজ্ঞানী রবার্ট উইলিয়াম হলি এবং 1968 সালে তাকে নোবেল পুরস্কার দেয়া হয়। বিজ্ঞানী H.G. খুরানা আমার খুব পছন্দের একজন মানুষ, ভারতীয় বিজ্ঞানী হরগোবিন্দ খুরানা। তিনি জেনেটিক কোড এর অর্থকরণ এবং কৃত্রিম জিন আবিষ্কার করেন। তিনি কৃত্রিম জিন এবং জেনেটিক কোডের অর্থকরণ আবিষ্কার করে তিনি আমাদেরকে, বায়োলজিকে এবং পুরো পৃথিবীকে ধন্য করেছেন। ম্যাথিউ মেসেলসন, মলিকুলার বায়োলজির যিনি বড় একটি অংশ জুড়ে অবস্থান করেছেন, তিনি ফ্রাঙ্কলিন স্টাহলের সাথে সেমি কনজারভেটিভ পদ্ধতিতে যে ডিএনএ রেপ্লিকেশন হয় তা উদ্ঘাটন করেন। আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন আর্থার কর্নবার্গ, যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন তিনি। তিনি আবিষ্কার করেন ডিএনএ পলিমারেজ নামক একটি এনজাইম। পল বার্গ, যিনি পি বার্গ নামেই অধিক পরিচিত, আমি তার নাম একটু আগেই তোমাদের সামনে উপস্থাপন করেছি। পল বার্গ, মলিকুলার বায়োলজিতে তার অবদান হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির আবিষ্কার। তিনিই প্রথম ডিএনএতে কাঙ্ক্ষিত জিন প্রবেশ করাতে সক্ষম হন এবং নতুন একটা হাইব্রিড ডিএনএ তৈরি করতে সক্ষম হন। ফলে মানুষ ঠিক ওই সময় থেকে জীবতাত্ত্বিকভাবে উন্নত, জিনগতভাবে উন্নত জীব তৈরিতে সক্ষম হয়। 1990 সালে ফ্রেডারিক স্যাঙ্গার এবং গিলবার্টের সাথে একত্রিতভাবে তাকে নোবেল পুরস্কার দেয়া হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মলিকুলার বায়োলজির যে ঐতিহাসিক ক্রমোন্নতি, এর পরপরেই আমরা বিশিষ্ট 10 জন বিজ্ঞানীর মলিকুলার বায়োলজিতে অবদান আলোচনা করলাম। আশা করি এ থেকে তোমরা বেশ কিছু তথ্য নিয়েছো এবং এই তথ্যগুলো ব্যবহার করে সুন্দর একটা হ্যান্ড নোটও তোমরা তৈরি করতে পারো। এবার আমরা আলোচনা করব জীবজ তথ্য ভাণ্ডার বা স্টোর অফ বায়োলজিক্যাল ইনফরমেশন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু আগেই জেনেছি, আমরা জানি যে জীবদেহের মধ্যে ডিএনএ, আরএনএ এবং ক্ষেত্রবিশেষে প্রোটিন, প্রিয়নের ক্ষেত্রে প্রোটিন এবং কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে
আরএনএ জীবজ তথ্যগুলো ধারণ, সংরক্ষণ এবং ট্রান্সফার করতে পারে। জীবের যাবতীয় তথ্যগুলোকে সংরক্ষণ এবং অর্থকরণের মাধ্যমে জীবের বৈশিষ্ট্যের প্রকাশ ঘটাতে পারে। কম্পিউটারে যেমন 1 ও 0-এর অবস্থান ভেদে ভিন্ন ভিন্ন অর্থ সংরক্ষণ করে, ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ ও সংরক্ষণ করে, ঠিক তেমনই বায়োলজিতে ডিএনএর অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন এই 4 প্রকার নাইট্রোজেনাস বেজের অবস্থান ভেদে ভিন্ন ভিন্ন অর্থ তৈরি, সংরক্ষণ এবং বহন করে বংশ পরম্পরায় ট্রান্সফার করতে পারে। এজন্যই মূলত আমরা ডিএনএ, আরএনএ এবং প্রোটিন নামক জীবজ বৃহদাকার মলিকুল বা ম্যাক্রো মলিকুলগুলোকে আমরা স্টোর অফ বায়োলজিক্যাল ইনফরমেশন বলে থাকি বা জীবের তথ্যভাণ্ডার বলে থাকি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অণুগুলো জীবজ তথ্য সংরক্ষণ করে বলে তা বিশ্লেষণের মাধ্যমে আমরা জিনের সংগঠন, কার্যকারিতা সম্পর্কে ধারণা পেতে পারি। জীবের স্বাভাবিক বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটলে তাও উক্ত বৃহদাকার অণুগুলোর মনোমারিক সিকোয়েন্স থেকে জানতে পারি। এই উপাদানসমূহ ব্যবহার করে কোনো অপরাধীকে শনাক্ত করতে পারি ও সন্তানের প্রকৃত বাবা মাকেও আমরা চিহ্নিত করতে পারি। সর্বোপরি তথ্য সমৃদ্ধ এ বৃহদাকার অণুগুলো কোষে উপস্থিত থাকে বলে প্রতিটি কোষ স্ব জীব তৈরির জন্য সেলুলার টোটিপটেন্সি দেখাতে পারে। সুতরাং বলা যায় জীবজ তথ্যভাণ্ডার হিসেবে ব্যবহৃত অণুগুলো প্রধানত দুটি কাজ করে থাকে, যথা এতে বিদ্যমান জেনেটিক সংকেতকে চিরস্থায়ীকরণ করে এবং 2 নম্বরে হচ্ছে সংরক্ষিত সংকেতের বিকাশ সাধন করে। প্রথমটির ক্ষেত্রে অর্থাৎ ডিএনএ অণুর জেনেটিক সংকেতকে স্থায়ী রূপ দিতে নিজেকে রেপ্লিকেশনের মাধ্যমে বংশ পরম্পরায় সংরক্ষণ করে যাচ্ছে। দ্বিতীয়টির ক্ষেত্রে প্রতি বংশধারায় সংরক্ষিত সংকেতসমূহ ট্রান্সক্রিপশন ও ট্রান্সলেশনের মাধ্যমে প্রকাশিত হয়ে সমন্বিত উপায়ে একটি জীব সৃষ্টি করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইন্ট্রোডাক্টরি যে কথাবার্তাগুলো আমাদের ছিল মলিকুলার বায়োলজির, আমাদের 3টা কন্টেন্টের মধ্যে একটি ছিল ইন্ট্রোডাকশন, সেটি আমরা সম্পন্ন করে ফেললাম। এবার আমরা দ্বিতীয় কন্টেন্টে যাব, বেসিস অফ হেরিডিটি। আমরা দেখতে পাচ্ছি আমাদের দ্বিতীয় কন্টেন্ট বেসিস অফ হেরিডিটি। আমরা দেখে আসি এর ভিতরে কী আছে। বংশগতির ভিত্তি। শুরুতেই বংশগতির ভিত্তি আলোচনার ক্ষেত্রে শুরুতেই আমাদের জানতে হবে বংশগতি কী। জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জেনেটিক উপাদানগুলোর মাধ্যমে পিতামাতা থেকে বৈশিষ্ট্যসমূহ সন্তানে যে প্রক্রিয়ায় যায় তার নাম বংশগতি। বংশগতির আমরা 2টি ভিত্তি এখানে আলোচনা করব। একটি হলো ভৌত ভিত্তি, আরেকটি হলো রাসায়নিক ভিত্তি। তাহলে আমরা শুরুতেই আলোচনা করব ভৌত ভিত্তি নিয়ে। জীবদেহের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী উপাদানগুলো জিন বা ফ্যাক্টর, যে ভৌত উপাদানের মাধ্যমে পিতামাতা থেকে সন্তানে সঞ্চারিত হয় তাকেই মূলত বংশগতির ভৌত ভিত্তি বলা হয়। বিজ্ঞানী ব্রাউন সর্বপ্রথম বলেন যে ক্রোমোজোমই বংশগতির ভৌত ভিত্তি। পরবর্তীতে অবশ্যই এর উপর অনেক গবেষণা হয়েছে এবং এটা প্রমাণিত যে ক্রোমোজোমই বংশগতির ভৌত ভিত্তি। ক্রোমোজোমকে কেন বংশগতির ভৌত ভিত্তি বলা হয়? তার কারণ হিসেবে বলা হয়, কোনো বৈশিষ্ট্যের প্রকাশক জিন ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাসে অবস্থান করে বংশগতির ধারক ও কার্যকরী একক হিসেবে কাজ করে। ক্রোমোজোমে অবস্থিত জিন মিওসিসের সময় ক্রোমোজোমের সাথে গেমিটে গমন করে। গেমিটের মিলনের ফলে জাইগোট তথা পরবর্তী বংশধরের সৃষ্টি হয়। পরবর্তী বংশধরের ক্রোমোজোমে থেকে জিন বৈশিষ্ট্য প্রকাশ করে। এ কারণেই ক্রোমোজোমকে জিনের বাহক ও বংশগতির ভৌত ভিত্তি বলা হয়। ক্রোমোজোম যে বংশগতির ভৌত ভিত্তি তা বিভিন্ন পরীক্ষার মাধ্যমে প্রমাণ করা যায়। পরীক্ষাগুলো অবশ্য তোমরা 3rd ইয়ারে জেনেটিক্সে তোমরা শিখে আসছো, এজন্য আমি এই পরীক্ষাগুলো আর এখানে আলোচনা করছি না, শুধু পয়েন্টগুলো দিয়ে তোমাদের স্মৃতি একটু আনয়ন করার চেষ্টা করছি। যৌন নির্ধারণ পরীক্ষার মাধ্যমে আমরা প্রমাণ করতে পারি, ড্রোসোফাইলার বারচক্ষু পরীক্ষার মাধ্যমে আমরা প্রমাণ করতে পারি, আমরা প্রমাণ করতে পারি নালিসোমির মাধ্যমে, আমরা প্রমাণ করতে পারি ট্রাইসোমির মাধ্যমে। এই পরীক্ষাগুলোর মাধ্যমে আমরা ক্রোমোজোমে যে বংশগতির ভৌত ভিত্তি তা আমরা প্রমাণ করতে পারি। এবার আমরা দেখব বংশগতির আণবিক ভিত্তি। বংশগতির আণবিক ভিত্তি হিসেবে ধরা হয় ডিএনএকে। ডিএনএতে অবস্থিত সেই জিনকেই বংশগতির আণবিক ভিত্তি মূলত বলা হয়ে থাকে। কোনো কোনো ক্ষেত্রে আরএনএকে বংশগতির
আণবিক ভিত্তি বলা হয়ে থাকে, যেমন কিছু রেট্রোভাইরাস, যেমন HIV। তবে ডিএনএ হচ্ছে মূল বংশগতির আণবিক ভিত্তি। কেন বলা হয়? কারণ ডিএনএ বা ক্ষেত্রবিশেষে আরএনএ এক একটি বৃহদাকার রাসায়নিক অণু। ক্রোমোজোম নামক ভৌত উপাদানের নির্দিষ্ট লোকাসে অবস্থান করে এই ডিএনএ জীবের নির্দিষ্ট বৈশিষ্ট্য বংশ পরম্পরায় স্থানান্তর করে। ক্রোমোজোমকে বিশ্লেষণ করলে প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড, প্রধানত আরএনএ বা আরও যদি সূক্ষ্মভাবে বলি তাহলে জিন নামক দুই ধরনের বৃহদাকার অণু পাওয়া যায়। বিজ্ঞানী এভেরি ম্যাকলিওড এবং ম্যাককার্টি 1944 খ্রিস্টাব্দে ব্যাকটেরিয়াল ট্রান্সফরমেশন পরীক্ষায় বিশুদ্ধ ডিএনএ, শর্করা এবং প্রোটিন আলাদা আলাদাভাবে বিশ্লেষণ করে প্রমাণ করেন যে ডিএনএ বা জিনই বংশগতির আণবিক ভিত্তি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার সেই জিনটি নিয়ে একটু আলোচনা করব। তোমরা এখানে জিন যে জায়গায় একটু ব্লিঙ্ক করতেছে, ঠিক ওই পয়েন্টে তোমরা দেখো যে একটা বার দেয়া আছে, শ্যাডো বার দেয়া আছে। তোমরা দেখতে পাচ্ছ একটা শ্যাডো বার দেয়া আছে। এই শ্যাডো বারটিকে আমি ক্রোমোজোম হিসেবে ইন্ডিকেট করেছি, এবং ওখানে দেখো ওর ভিতরের দিকে আবছা আবছা দেখা যাচ্ছে একটি ডিএনএ। এই ডিএনএর পুরো অংশটুকু জিন হিসেবে কাজ করে না, এর একটি নির্দিষ্ট অংশ জিন হিসেবে কাজ করে, যেটি জীবের নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে। অর্থাৎ পুরো ডিএনএই মানুষের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে না, মাঝে মাঝে করে, মাঝে মাঝে করে না। যে অংশটুকু জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে সেটিই মূলত জিন। আমরা এই জিনটিকে একটি অন্য কালার দিয়ে একটু দেখানোর চেষ্টা করেছি। জিনটিকে যে কালার দিয়ে আমি আলাদা করে দেখানোর চেষ্টা করেছি, ওই জায়গাটুকু ওই ক্রোমোজোমের একটি নির্দিষ্ট অবস্থান, এটুকুর নাম লোকাস। তাহলে জিন ক্রোমোজোমের একটি নির্দিষ্ট লোকাসে অবস্থান করে। দেখো একটু কালার দেখানো হচ্ছে, একটু অন্য কালার, একটু খয়েরি কালার এখানে দেখানো হচ্ছে, যে ওই পয়েন্টটুকু ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাস, ওই লোকাসেই জিন অবস্থান করে। এবারে আমরা ওই জিনটুকুকে একটু টেনে নিয়ে এসে একটু এক্সপান্ড করে ওর সংজ্ঞা, ওয়াও, একটু সংজ্ঞা পেয়ে যাচ্ছি। সংজ্ঞাটি যদিও তোমরা এর আগে পড়েছ, তারপর আরেকবার আমরা একটা রিভিশন করে নেই। জিন হলো ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাসে অবস্থিত ডিএনএ বা আরএনএ অণুর সুনির্দিষ্ট অংশ, যা জীবের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে থাকে, যা জীবের মৌলিক কার্যকরী একক হিসেবে কাজ করে এবং জীবের বিভিন্ন বৈশিষ্ট্য বংশ পরম্পরায় স্থানান্তর করে। তাকেই মূলত আমরা জিন বলে থাকি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জিনের অবস্থান ঠিক কোষের কোন জায়গায় আছে সেটি একটু ইন্ডিকেট করব। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে একটা কোষ দেখা যাচ্ছে, একটু এই কোষের ভিতরে একটা নিউক্লিয়াস বড় করে আমরা দেখতে পাচ্ছি। নিউক্লিয়াসটাকে টেনে যদি আমরা একটু বাইরে বের করে জুম করে একটু তোমাদের সামনে দেখাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই নিউক্লিয়াসের ভিতরে আবার ছোট 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 কিছু ক্রোমোজোম দেখতে পাচ্ছি। এই ক্রোমোজোমটাকে যদি আমরা আরেকটু বাইরে বের করে জুম করে দেখাই, তাহলে ক্রোমোজোমটাকে আমরা একটু বড় করে দেখতে পাচ্ছি। এই ক্রোমোজোমের ভিতরে কি আছে তা আমরা জানি। কি আছে? এর ভিতরে আছে ক্রোমাটিন, এর মধ্যেই আছে হিস্টোন, প্রোটিন এবং ডিএনএ। এই ডিএনএ সুতা এবং হিস্টোন প্রোটিনকে যদি আমি আরেকটু এক্সপান্ড করি, তাহলে আমরা আরেকটি প্যাটার্ন পেয়ে যাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ শেষের দিকে ডিএনএ সুতা, ডিএনএর গঠনটি আমরা দেখতে পাচ্ছি, কারণ ডিএনএর ছবি আমরা এ পর্যায় পর্যন্ত যারা স্টাডি করে আসছি তারা ডিএনএর ছবি সবাই চিনি। তোমরা দেখতে পাচ্ছ ডিএনএর ছবি দেখতে পাওয়া যাচ্ছে, তার মানে ডিএনএ ওই কোষের ভিতরের ক্রোমোজোমের নির্দিষ্ট জায়গায় অবস্থান করছিল। এই ডিএনএটুকুর পুরো অংশটুকু জিন বহন করে না। ডিএনএর নির্দিষ্ট পার্টগুলো, নির্দিষ্ট কিছু পার্ট জিন বহন করে, যা বৈশিষ্ট্যের নিয়ন্ত্রক হিসেবে কাজ করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটি জিন, জিন নাম্বার 1, জিন নাম্বার 2। জিন নাম্বার 1-এর ওখানে কেন আমরা ডিএনএর ওই পার্টটুকুকে জিন বলবো? দেখো ওখানে একটি চোখ ব্লিঙ্ক করতেছে, তাহলে আমরা জানি যে ডিএনএর ওই পার্টটুকু চোখের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, সেজন্যই আমরা ডিএনএর ওই পার্টটুকুকে জিন বলবো। আর জিন নাম্বার 2 যেখানে আমি ইন্ডিকেট করেছি, সেখানে দেখো যে একটি হাত নড়াচড়া করছে, তাহলে নিশ্চয়ই ডিএনএর ওই পার্টটুকু হাতের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, হাতের কালার নিয়ন্ত্রণ করে, বা হাতের গঠন নিয়ন্ত্রণ করে, বা আঙ্গুলের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। সেই জন্যই আমরা ডিএনএর ওই পার্টটুকুকে জিন বলবো।
তাহলে জিন আমরা কাকেই বলছি? ডিএনএর একটি নির্দিষ্ট অংশ যা নির্দিষ্ট বৈশিষ্ট্যের প্রকাশক। ক্লিয়ার? আজকে আমরা যাকে জিন বলছি সেটি কিন্তু শুরু হয়েছিল মেন্ডেলীয় ফ্যাক্টর নামে। বিজ্ঞানী জোহানসেন 1909 খ্রিস্টাব্দে এটিকে জিন নামকরণ করেন। বিজ্ঞানী গ্রেগর জোহান মেন্ডেলীয় ফ্যাক্টর নামে এই জিনের কনসেপ্ট দেয়া শুরু করেছিলেন। পরবর্তীতে বিজ্ঞানী জোহানসেন এটির নাম দেন জিন। পরবর্তীতে এ নিয়ে অনেক আরও গবেষণা হয়েছিল। সেই গবেষণার প্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে বিজ্ঞানী T.H. মর্গান বলেছেন, ডিপ্লয়েড জীবে একজোড়া হোমোলোগাস ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাসে একজোড়া জিন একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে থাকে। আমরা যেমন জেনেটিক্সে পড়েছি যে বড় হাতের টি একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতেছে, মটরশুঁটির লম্বা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতেছে, ছোট হাতের টি মটরশুঁটির খাটো বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতেছে। অর্থাৎ এক জোড়া করে জিন নির্দিষ্ট লোকাসে থেকে একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতেছে। এটি মূলত T.H. মর্গান বলেছিলেন। বিজ্ঞানী গ্রিফিথ 1928 সালে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া এই ব্যাকটেরিয়ার উপর গবেষণা করে তিনি প্রমাণ করেন যে ডিএনএ জিন। পরবর্তীতে অ্যাভেরি, ম্যাকলিওড এবং ম্যাককার্টি দেখানোর চেষ্টা করেছেন যে গ্রিফিথ সঠিক ছিলেন। ব্যাকটেরিয়াল ট্রান্সফরমেশন পদ্ধতিতে তারা প্রমাণ করেন যে ডিএনএ জিন। জিনের আধুনিক কনসেপ্ট আলোচনার ক্ষেত্রে শুরুতেই বিজ্ঞানী বেঞ্জারের নাম বলতেই হবে। তিনি জিনের আধুনিক কনসেপ্ট উপস্থাপন করেন আমাদের সামনে। তিনি জিনকে বলেছেন সিস্ট্রন। তিনি বলেন যে ডিএনএর কার্যকরী যে মূল এককটি আছে তার নাম সিস্ট্রন। সিস্ট্রন আরএনএ তৈরির মাধ্যমে প্রোটিন তৈরি করে জিনের কার্যক্ষমতা প্রকাশ করে। তিনি আরও বলেছেন সিস্ট্রনের নির্দিষ্ট পয়েন্টে একটি নিউক্লিওটাইড জোড়ের মধ্যে রিকম্বিনেশন ঘটতে পারে। রিকম্বিনেশনের এই ছোট্ট এককের নাম তিনি রেখেছেন রেকন। তিনি আরও বলেছেন ঠিক জিনের বা সিস্ট্রনের সুনির্দিষ্ট একটি পয়েন্টে মিউটেশনও ঘটতে পারে। তিনি সেই অংশটুকুকে বলেছেন মিউটন। তাহলে সিস্ট্রন, মিউটন এবং রেকনকে জিনের আধুনিক কনসেপ্টের অন্তর্ভুক্ত রাখা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের যে দ্বিতীয় টপিকটা ছিল বেসিস অফ হেরিডিটি আমরা সম্পন্ন করে ফেলেছি। আশা করি এ থেকে তোমরা বেশ কিছু তথ্য জেনেছ। তাহলে আমরা আমাদের মূল কন্টেন্টে আবার ফেরত যাই। আমাদের 3 নম্বর পয়েন্ট আছে সেন্ট্রাল ডগমা। তোমাদের মনে আছে ফ্রান্সিস H.C. ক্রিকের নাম, যার নাম একটু আগেই আমি স্ক্রিনে দেখিয়েছিলাম, যার ছবি সহ স্ক্রিনে দেখিয়েছিলাম। সেই ফ্রান্সিস H.C. ক্রিক প্রথম এই সেন্ট্রাল ডগমা আবিষ্কার করেন। যাই হোক, সেন্ট্রাল ডগমা আলোচনার পূর্বে আমরা প্রথমে একটি ভিডিও দেখে নিই। ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি দড়ির ন্যায় পেঁচানো ক্রোমোজোমগুলো বিভিন্নভাবে অবস্থান করছে এবং এখানে এসে পড়তেছে আরএনএ ট্রান্সক্রিপ্টেজ এনজাইম, যেটাকে আমরা আরএনএ পলিমারেজও বলি। আরএনএ পলিমারেজের সাথে বিভিন্ন ট্রান্সক্রিপশনের যে বিভিন্ন ফ্যাক্টরগুলো আছে সেগুলো এসে এখানে পরে একটা কমপ্লিট হলো এনজাইম তৈরি করছে এবং সেটি আস্তে আস্তে ডিএনএ টেমপ্লেটের গা বেয়ে 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 সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং সামনের দিকে অগ্রসর হচ্ছে আর একটি আরএনএ চেইন তৈরি করছে। আমরা হলুদ বর্ণে যে চেইনটি দেখতে পাচ্ছি, একক সূত্রক যে চেইনটি দেখতে পাচ্ছি, এটি মূলত আরএনএ। এবং এই আরএনএ আস্তে 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 ইলঙ্গেশন হচ্ছে, বড় হচ্ছে। এবং আমরা যে হলুদ বর্ণের আরএনএটি দেখতে পাচ্ছি, শুধু হলুদ বর্ণের আরএনএটি না, এর সাথে আবার দেখো যে একটি গ্রিনিশ আরএনএও আমরা এখানে দেখতে পাচ্ছি। এই হলুদ বর্ণের আরএনএটুকু ডিএনএ এ থেকে কোড বা সংকেত বহন করে নিয়ে আসতে পারছে, কিন্তু সবুজ বর্ণের অংশটুকু ডিএনএ থেকে কোড বা সংকেত বহন করে নিয়ে আসতে পারেনি। সেজন্য আমরা হলুদ অংশটুকুকে একজন বা এক্সপ্রেসিং সিকোয়েন্স বলে থাকি, আর সবুজ অংশটুকুকে ইন্ট্রন বা ইন্টারভেনিং সিকোয়েন্স বলে থাকি। অর্থাৎ হলুদ অংশটুকু, অর্থাৎ আরএনএর এই হলুদ অংশটুকু এটি অর্থকরণে সহায়তা করে থাকবে, কিন্তু ইন্ট্রন অংশটুকু অর্থকরণে সহায়তা করে না। এই জন্য ইন্ট্রন অংশটুকু এটা আমাদের জন্য আননেসেসারি, এটুকুকে কাট করে দিতে হয়। এটুকু কাট করে দেখো আরেকটি
এনজাইম এবং আরেক গুচ্ছ এনজাইম এবং প্রোটিন একত্রিতভাবে স্প্লাইসিওজোম তৈরি করছে, সেটি এসে এই গ্রিনিশ অংশটুকুকে ওখান থেকে আলাদা করে ফেলতেছে, অর্থাৎ ইন্ট্রন অংশটুকুকে এক্সন অংশ থেকে আলাদা করে ফেলতেছে। আলাদা করে এক্সন অংশগুলোকে আবার একত্রিত করে একটি পূর্ণাঙ্গ ম্যাচিউর এমআরএনএ তৈরি করছে। এক্সেলেন্ট। যে কমপ্লিট ম্যাচিউর এমআরএনএটি তৈরি হলো সেটি নিউক্লিওপ্লাজমে। নিউক্লিওপ্লাজম থেকে এবার দেখো নিউক্লিয়ার পোরের ভিতর দিয়ে এই অংশটুকু বাইরে বেরিয়ে আসছে, এসে কোথায় পড়লো? সাইটোপ্লাজমে। সাইটোপ্লাজমে পড়ার সাথে সাথে এখানে দেখো রাইবোজোম এসে ওই এমআরএনএর গায়ে যুক্ত হলো। 5' প্রান্তে রাইবোজোম যুক্ত হয়ে আস্তে আস্তে 3' প্রান্তে আস্তে 3' প্রান্তের দিকে চলে যাচ্ছে। 5' প্রান্তে রাইবোজোম যুক্ত হয়ে আস্তে আস্তে 3' প্রান্তের দিকে চলে যাচ্ছে। এবং এই চলে যাওয়ার সময় এই রাইবোজোম আরএনএর সহায়তায় অর্থাৎ টিআরএনএর সহায়তায় এমআরএনএর এই রাইবোজোম টিআরএনএর সহায়তায় এমআরএনএর কোডনগুলো পরে পরে রিড করে করে তারা বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে এসে পেপটাইড বন্ধনের মাধ্যমে যুক্ত করিয়ে 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 প্রোটিন তৈরি করছে, একটা পলিপেপটাইড চেইন তৈরি করছে। দেখো পলিপেপটাইড চেইনটা রাইবোজোমের ওই যে খয়েরি বর্ণের যে পলিপেপটাইড চেইনটা আমরা দেখতে পাচ্ছি, প্রোটিনটা দেখতে পাচ্ছি, সেটা রাইবোজোম থেকে বাইরে বেরিয়ে এসে কোথায় পড়তেছে? সাইটোপ্লাজমে। এক সময় এই ট্রান্সলেশন প্রক্রিয়াটি বন্ধ হয়ে যায়, অর্থাৎ প্রোটিন তৈরির অংশটুকু বন্ধ হয়ে যায়, স্টপ হয়ে যায়। তখন এই প্রোটিনটা সাইটোপ্লাজমে অবস্থান করে। এই প্রোটিনটা যেটি সাইটোপ্লাজমে অবস্থান করলো সেটি পরবর্তীতে বিভিন্ন ধরনের মডিফিকেশন হয়, প্রাইমারি থেকে সেকেন্ডারি, সেকেন্ডারি থেকে টারশিয়ারি, টারশিয়ারি থেকে কোয়াটার্নারি, এই ধরনের নানান পরিবর্তনের ফলে একটা জটিল প্রোটিনের সৃষ্টি হয়। এবং সেই প্রোটিনেই আমাদের শরীরে কোথাও মাংস তৈরি করছে, কোথাও রক্ত তৈরি করছে, হাড় তৈরি করতেছে, এনজাইম তৈরি করে ফিজিওলজিক্যাল বায়োকেমিক্যাল ক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করতেছে এবং আমাদের ফেনোটাইপের প্রকাশ ঘটাচ্ছে। তাহলে আমরা এখানে কি দেখলাম, এই ভিডিওটিতে কি দেখলাম? যে ডিএনএ থেকে আরএনএ তৈরি হচ্ছে এবং আরএনএ থেকে প্রোটিন তৈরি হচ্ছে। মূলত এটিই কিন্তু সেন্ট্রাল ডগমা। তা সেন্ট্রাল ডগমা আলোচনার পূর্বে আমরা ভিডিওটি দেখে কিন্তু আমাদের অনেক উপকার হলো। আমরা কিন্তু বুঝে ফেলেছি সেন্ট্রাল ডগমা কি। সেন্ট্রাল ডগমা তাহলে ডিএনএ থেকে আরএনএ তৈরির পদ্ধতি এবং আরএনএ থেকে প্রোটিন তৈরির পদ্ধতি, এই দুইটা পদ্ধতিকে একত্রিতভাবে সেন্ট্রাল ডগমা বলা হয়। আমি কিছু অ্যানিমেশন তৈরি করেছি এখানে সেন্ট্রাল ডগমা বোঝানোর জন্য। দেখো তোমরা একটা ডিএনএ চেইন আমরা দেখতে পাচ্ছি। এই ডিএনএ চেইনটির এটিসিজি বেস বিন্যাস আমরা দেখতে পাচ্ছি। 3' to 5' 5' to 3' প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি। ডিএনএর ক্ষেত্রে আরএনএ পলিমারেজ এনজাইম যখন এসে ডিএনএর গাত্রে পড়ে ওখান থেকে আরএনএ তৈরি করতে চায়, ঠিক ওই সময় কিন্তু দুইটা চেইনকে সে ব্যবহার করে না, একটা চেইনকে সে ব্যবহার করে। কোনটা? 3' to 5' একটা চেইনকে সে ব্যবহার করবে এবং নতুন যে আরএনএ তৈরি করবে সেটা 5' to 3' বরাবর। যে ডিএনএর যে চেইনটিকে পলিমারেজ এনজাইম ব্যবহার করতেছে তার নাম টেমপ্লেট স্ট্র্যান্ড। আমরা টেমপ্লেট স্ট্র্যান্ডটিকে যদি একটু কালার করে দেখাই, একটু ব্লু কালার করে দেখাচ্ছি। টেমপ্লেট স্ট্র্যান্ড থেকে আস্তে আস্তে আরএনএ তৈরি হয়ে গেল। দেখো আরএনএর যে নতুন আরএনএটা তৈরি হলো সেটি কিন্তু নন টেমপ্লেট স্ট্র্যান্ডের অনুরূপ সিকোয়েন্স বহন করছে। এই নন টেমপ্লেট স্ট্র্যান্ডের অনুরূপ সিকোয়েন্সে শুধু এক জায়গায় পরিবর্তন আছে, সেটা টি আর ইউ, অর্থাৎ থাইমিন এবং ইউরাসিলের ক্ষেত্রে। আরএনএ কিন্তু কখনোই থাইমিন বহন করে না। এই আরএনএ যে চেইনটা আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো এবার রাইবোজোম এসে পড়লো। এবার রাইবোজোম এই আরএনএর গাত্র বেয়ে 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 সামনের দিকে যাচ্ছে আর ওই আরএনএর যে কোডনগুলো আছে, তাই এই কোডন অনুপাতে অ্যামাইনো অ্যাসিডগুলো এসে পেপটাইড বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে এই দেখো পলিপেপটাইড চেইন তৈরি করছে। এই পলিপেপটাইড চেইনে আমরা কয়েক ধরনের অ্যামাইনো অ্যাসিড এখানে দেখতে পাচ্ছি। পলিপেপটাইড চেইনের অ্যামাইনো অ্যাসিড দুইটি অ্যামাইনো অ্যাসিডের মধ্যবর্তী যে বন্ধনটি আছে তার নাম হচ্ছে পেপটাইড বন্ধন। আমি এখানে দেখানোর চেষ্টা করেছি যে অ্যারো দিয়ে ব্লিঙ্ক করতেছে, রেড অ্যারো যেখানে ব্লিঙ্ক করতেছে এই বন্ধনগুলোকে আমরা পেপটাইড বন্ড বলি। অনেকগুলো পেপটাইড বন্ড এখানে অবস্থান করে বলে এটাকে পলিপেপটাইড চেইন বলা হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি ডিএনএ থেকে আরএনএ তৈরি হচ্ছে ট্রান্সক্রিপশন, আরএনএ থেকে প্রোটিন তৈরি হচ্ছে ট্রান্সলেশন। এই দুইটাকে একত্রিতভাবেই মূলত কি
কি বলা হচ্ছে? সেন্ট্রাল ডগমা। এই সেন্ট্রাল ডগমা যে ব্যক্তির মুখ থেকে চলে আসছে তিনি হচ্ছেন কে? বিজ্ঞানী ফ্রান্সিস এইচসি ক্রিক, 1956। এই ফ্রান্সিস এইচসি ক্রিক তিনি বলেছিলেন ডিএনএ থেকে আরএনএ তৈরি হয় এবং আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়। আমরা ভিডিওর মাধ্যমেও সেটি লক্ষ্য করেছি। কিন্তু বিজ্ঞানী ফ্রান্সিস এইচসি ক্রিক তখন কিন্তু বুঝতে পারেননি যে আরএনএ থেকে আবার ডিএনএ হতে পারে কিনা। পরবর্তীতে বিজ্ঞানীগণ চেষ্টা করে এটি প্রমাণ করতে পেরেছেন যে কিছু কিছু ভাইরাস, যেমন রেট্রো ভাইরাস আছে যেখানে আরএনএ থেকে ডিএনএ সৃষ্টি হতে পারে। এটাকে রিভার্স ট্রান্সক্রিপশন বলা হয়। বিজ্ঞানী বাল্টিমোর এবং টেমিন তারা প্রমাণ করার চেষ্টা করেছেন যে আরএনএ থেকে ডিএনএ হয়, আবার ডিএনএ থেকে আরএনএ হয়, আবার আরএনএ থেকে প্রোটিন হয়। প্রোটিন থেকে কখনোই কিন্তু আরএনএ হতে পারে না। সেটা বাল্টিমোরও প্রমাণ করতে পারেননি, আর এইচসি ক্রিকও প্রমাণ করতে পারেননি যে আরএনএ থেকে প্রোটিন থেকে কখনো আরএনএ বা ডিএনএর সৃষ্টি হয় কিনা। কিন্তু তারা এটা প্রমাণ করতে পেরেছেন ডিএনএ থেকে আরএনএ হয়, আরএনএ থেকে প্রোটিন হয়। আবার টেমিন এবং বাল্টিমোর প্রমাণ করেছেন যে আরএনএ থেকেও ডিএনএ হতে পারে, আবার সেই ডিএনএ থেকে আরএনএ হতে পারে এবং আরএনএ থেকে প্রোটিন হতে পারে। পরের যে ঘটনাটি সেটির নাম হচ্ছে রিভার্স সেন্ট্রাল ডগমা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অনেকক্ষণ ধৈর্য সহকারে আমার লেকচার শুনলে। আমিও অনেক পরিশ্রম করে কতগুলো কাস্টম অ্যানিমেশন ব্যবহার করে একটি তোমাদের বোধগম্য উপযোগী লেকচার তৈরি করেছি। আশা করি দুইয়ের সমন্বয়ে একটি ভালো ফলাফল আসবে। তোমরা কষ্ট করে আমার লেকচার শুনেছ, এখান থেকে যে তথ্যগুলো তোমরা পাচ্ছ সেই তথ্যগুলো একত্রিতভাবে তোমরা কিন্তু একটি সুন্দর হ্যান্ড নোট তৈরি করতে পারো। আমরা আমাদের পরের লেকচারে ডিএনএ সম্পর্কে বিস্তারিত জানব। আশা করি তোমরা সেই লেকচারে অংশগ্রহণ করবে। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।